আচ্ছা, আজকে আমরা করবো আপওয়ার্কের বেসিক ক্লাস। বেসিক ক্লাস আমরা যা করব, যে টোটাল আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে একদম টোটাল সব কিছু, কাজে অ্যাপ্লাই করা, পেমেন্ট ট্রান্সফার করা, এভরিথিং। তো আপওয়ার্কের প্রোফাইল তৈরি করা, অ্যাপ্লাই করা, এই সব কিছু আমাদের ভিডিওতে দেওয়া আছে। এগুলোর জন্য আলাদা ভিডিও তৈরি করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 15 নম্বর ফোল্ডার আমি বারবারই আপনাদেরকে দিয়েছিলাম এটা, এবং অনেকবার বলেছিলাম। তো এখানে আপনি কখন কাজ শুরু করবেন, প্রোফাইল কীভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখানে টোটাল ক্লাস হলো 8টার মধ্যে টোটাল ক্লাসের লেন্থ হলো 11 ঘন্টা 27 মিনিট। তো আমি আজকে যেটা বলবো, এই 11 ঘন্টা 27 মিনিটের ক্লাসটা আমি কী করবো, সামারাইজ করে বলবো, শর্ট করে বলবো। আজকের ক্লাসটা করার পর এখানে কোন ভিডিওতে কী আছে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে, এবং ভিডিওগুলো দেখা সহজ হবে। ঠিক আছে, আমরা আজকে পুরো জিনিসটাকে একসাথে দেখব। এখানে অনেক ডিটেলস ডেসক্রাইব করা আছে, আমি একটু একটু শর্টলি বলবো, জাস্ট পার্থক্য দেবে। আচ্ছা, তো দেখুন, তাহলে আজকে আমরা শুরু করতেছি আপওয়ার্কের বেসিক ক্লাস। সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে বেসিক ক্লাস। তাহলে আজকে আমরা যেটা করব, আমি ক্লাসটাকে একটু করি, লিস্টিং করি যে আজকে আমরা কী কী করবো। তারপর আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনি কখন কাজ শুরু করবেন, আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা, তারপর প্রোফাইল তৈরি করা, প্রোফাইল অথবা সিভি ক্রিয়েট, প্রোফাইল তৈরি করার পরে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করার পরে হায়ার্ড হওয়া, মানে নিয়োগপ্রাপ্ত হওয়া, নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে কাজ করা, কাজ করা এবং টাইম ট্র্যাকিং করা। আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা স্টেপ আছে, অ্যাপ্লাই করার আগে জব সার্চ করা। জব সার্চ করা, জব সার্চ করার পরে অ্যাপ্লাই করার পর নিয়োগপ্রাপ্ত হওয়া, এরপরে কাজ করা এবং টাইম ট্র্যাকিং করা, তারপর হচ্ছে পেমেন্ট ট্রান্সফার করা। পেমেন্ট ট্রান্সফার বাই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট ট্রান্সফার করা। এই টোটাল সব কিছু আমি আজকে দেখাবো একটা ক্লাসে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম হলো, আপনি কখন কাজ শুরু করবেন, আপনি কখন বুঝবেন যে আপনি কাজ শুরু করার জন্য রেডি, কখন বুঝবেন? আমরা কি আপওয়ার্কের কোনো ক্লাস নিয়েছিলাম এর মধ্যে 2-3 মাসের মধ্যে? আচ্ছা, তাহলে আপনি কখন কাজ শুরু করবেন, মানে কখন আপনি রেডি কাজ শুরু করার জন্য? আপনি যখন কোনো একটা কাজ করতে পারবেন, আপনি যখন ফিল করবেন। এখানে আমরা মূলত 2টা জিনিস করি আমাদের কোর্সে। আপনারা যেটা শিখতেছেন সেটা হলো একটা কাজ শিখতেছেন। কাজের নাম কি? এসি। একটা হচ্ছে কাজ, আরেকটা হচ্ছে কি, কাজ শেখার পরে আপনি কাজটি পাওয়ার প্রক্রিয়া, কাজটির মাধ্যমে আয়, তাই না? তো কাজ, যে কোনো একটা কাজ আমরা শিখি, কাজটা শেখার পর আমরা কি সেই কাজের মাধ্যমে কীভাবে মানে চাকরি পাবো আমরা সেটা শিখি। ঠিক আছে, টাকায় না বলে আমরা চাকরি বলি। আগে কাজ, তারপরে চাকরি।
আচ্ছা, যে কোনো কাজ, মনে করেন এটা যে কোনো কাজ, অ্যাকাউন্টিংয়ের কাজ হোক, গ্রাফিক ডিজাইনের কাজ হোক, ঠিক আছে, যে কোনো একটা কাজ আমরা আগে কাজটা শিখি, কাজটা শেখার পর আমরা চাকরি কীভাবে পাবো সেটা আমরা চিন্তা করি। তো এখন চাকরি খোঁজা আমাদের এসইউ কাজ, এসইউ কাজটা শেখার পরে আপনি অনেকভাবে কাজ করতে পারেন। আপনি চাইলে লোকাল জব করতে পারেন। আমি একটু বলি এখানে, এসইউ কাজ আমরা মূলত আমাদের কোর্সে এই কাজটা শিখতেছি। এখন এসইউ কাজটা শেখার পর আপনি কি কি করতে পারেন? কাজটা শেখার পর আপনি লোকালি জব করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হলো সরাসরি বিদেশ যেতে পারেন। বিদেশে চাকরি, আবার আপনি দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করতে পারেন। আচ্ছা, এখন আমরা যখন যদি এসইউ কাজটা শেখার পর আমরা যদি লোকাল জব করি, তাহলে আমাদের কোনো আউটসোর্সিংয়ের কোনো প্রসেস শেখা লাগবে না। আমাদের এটা শেখার জন্য কোনো আউটসোর্সিংয়ের পদ্ধতি শেখা লাগবে না। এটা কীভাবে চাকরি সার্চ করতে হয় সেটা আমরা জানি। আমরা বিভিন্ন কোম্পানিতে যাব, কোম্পানিতে লোক ডাকলে আমরা সিভি সাবমিট করতে পারি, অথবা লোক না ডাকলে আমরা সিভি সাবমিট করে রাখতে পারি। যে ধরনের প্রতিষ্ঠানে এই ধরনের লোক নেওয়ার প্রয়োজন হয়, আমরা সরাসরি বিদেশ যেতে পারি, ভিসা প্রসেস করে আমরা সরাসরি বিদেশ যেতে পারি এবং ওইখানে গিয়ে আমরা কাজটা করতে পারি। তাহলে এগুলোর জন্য কোনো আউটসোর্সিংয়ের প্রসেস শেখার প্রয়োজন নেই, কারণ এগুলো কীভাবে চাকরিটা পাবো সেটা আমরা জানি। বাট যখন আমরা দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করব, তখনই আমাদের আউটসোর্সিংয়ের পদ্ধতিগুলো শিখতে হবে। আউটসোর্সিং, তাহলে আমরা যে কাজটা শিখলাম এটা শুধুমাত্র আউটসোর্সিং করার জন্য না। আমরা যে কাজটা শিখলাম সেটার মাধ্যমে আমরা দেশের কোম্পানিতেও চাকরি করতে পারি, আবার সরাসরি দেশের বাইরেও যেতে পারি। দেশের কোন ধরনের কোম্পানি? প্রথমত অ্যাডভার্টাইজিং কোম্পানি। অ্যাডভার্টাইজিং কোম্পানিতে প্রচুর পরিমাণে লোকবল প্রয়োজন হয়, কারণ অ্যাডভার্টাইজিং কোম্পানি এতদিন কাজ করতেছিল টিভি নিয়ে, বাট বর্তমানে সবচেয়ে স্ট্রং মিডিয়া হলো ইন্টারনেট। তো ক্লায়েন্ট তাদেরকে রিকোয়ার করতেছে ইন্টারনেটে কাজ করার জন্য, ইন্টারনেটে অ্যাডভার্টাইজিং করার জন্য, কারণ এলিট কাস্টমাররা ইন্টারনেটেই থাকে। কিন্তু তারা এসইউর ব্যাপারে অত বেশি এক্সপার্ট না, এবং এসইউটা তাদের জন্য একেবারে নতুন, এবং এটার জন্য পর্যাপ্ত ম্যান পাওয়ার নেই। তো বাংলাদেশের যতগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, আপনারা সবগুলোতে যদি সিভি ড্রপ করেন, খুব ভালো স্যালারির জব হবে, মিনিমাম 30,000 অ্যাবাভ, কারণ বিষয়টা তাদের জন্য একেবারে নতুন এবং এই বিষয়ে লোকবল একেবারে কম। তো আর কোথায় হতে পারে? একটা হচ্ছে অ্যাড ফার্মে হতে পারে, তারপর হচ্ছে গার্মেন্টস হতে পারে। গার্মেন্টসে তারা যেভাবে এই বায়ার কালেক্ট করে বাইং হাউসের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি গার্মেন্টসের জন্য, তাদেরকে সরাসরি আমরা অর্ডার কালেকশন করে দিতে পারি। আমরা তাদের জন্য এসইউ করতে পারি, তাদের জন্য অনলাইন মার্কেটিং করতে পারি। তখন সারা বিশ্ব থেকে গার্মেন্টস যেখান থেকে চাই অর্ডার কালেকশন করতে, এবং সে অনেক ভালো মানের অর্ডার পাবে। থার্ড পার্টির হাত ধরে যখন অর্ডারটা আসে, অনেকটা কি গার্মেন্টসের হাতে আস্তে আস্তে অনেক টাকা মানে ভ্যালুয়েশন কমে যায়। বাট আমরা যেটা করতে পারবো গার্মেন্টসের জন্য, সরাসরি ক্লায়েন্ট আমরা কালেকশন করে দিতে পারবো, ঠিক আছে, গার্মেন্টস। তারপর আমরা করতে পারবো যেসব কোম্পানি দেশের বাইরে মাল এক্সপোর্ট করে, যেমন আমাদের দেশের প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, স্কয়ার কোম্পানি, অনেক কোম্পানি করে না, যারা দেশের মানে বিশ্ববাজারে যারা কি মাল এক্সপোর্ট করে, দেশের বাইরে যারা মাল এক্সপোর্ট করে, আমরা তাদের ব্র্যান্ডিং করতে পারি, এক্সপোর্ট। যেমন স্কয়ার ফার্মা যদি চিন্তা করে যে সারা পৃথিবীর সবগুলো দেশে সে মাল এক্সপোর্ট করবে, এখন তার জন্য সারা পৃথিবীর সবগুলো পেপার, সবগুলো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া এটা অনেক কঠিন কাজ। বাট খুব সহজে সে কী করতে পারে, কোনো এসইউ প্রফেশনালকে দিয়ে এসইউ করতে পারে। এসইউ করলে আমরা তার জন্য ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারবো, অথবা সে যদি আমাদেরকে টার্গেটেড লোকেশন দেয়, টার্গেটেড রিজিয়ন দেয়, আমরা সেই রিজিয়নে করতে পারবো, ঠিক আছে। সারা পৃথিবীতে এসইউ করা, সারা পৃথিবীতে টিভির মাধ্যমে অথবা পেপারের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা, এটা অনেক কঠিন কাজ এবং অনেক বেশি ব্যয় সাপেক্ষ, কিন্তু এসইউর মাধ্যমে খুব সহজে কাজটা করা যায়। এক্সপোর্ট কোম্পানি, এছাড়া যে কোনো ধরনের লোকাল ব্র্যান্ড যারা দেশের বাইরে বাজার এক্সপান্ড করতে চাচ্ছে, ঠিক আছে, আমরা তাদেরকেও এসইউ করতে পারি।
সহজ কথায় যারা আমরা এসইউর মাধ্যমে দেশের কোনো লোকাল ব্র্যান্ডকে ইন্টারন্যাশনালি আমরা প্রমোট করতে পারি। তো এইভাবে যতগুলো কোম্পানি আছে আপনি যদি আচ্ছা এরপরে হলো ই কমার্স কোম্পানিগুলো। ই কমার্স কোম্পানি কোনগুলো? যেমন আজকেরডিল.com, eShop.com, এরকম অনেকগুলো কোম্পানি আছে না যারা অনলাইনে কেনাবেচা করে। তো অনলাইনে কেনাবেচা করে এখন তাদের যে ওয়েবসাইটটা মানুষ চিনবে কীভাবে, মানুষ কীভাবে জানবে যে এরকম এই নামে একটা ওয়েবসাইট আছে? এটা মূলত এসইউর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া। যেমন আমি দেখাচ্ছি, আজকেরডিল.com, আজকেরডিল.com ওদের মূল কাজ কি? বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা অনলাইনে, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি ওদেরকে আমরা এসইউ করতে পারি। এখন কোম্পানির মূল শক্তিটা হচ্ছে এসইউ। এই কোম্পানির মিনিমাম 20 থেকে 30 জন এসইউ প্রফেশনাল আছে কোম্পানির জন্য পার্মানেন্টলি কাজ করার জন্য। কারণ কোম্পানির ওই খরচের একমাত্র খাত হচ্ছে এটাই, এসইউ করানো। এসইউ ছাড়া তার আর খরচের কোনো খাত নেই, মূলত তার এই সাইটটাকে প্রমোট করা, এবং এটার জন্য সে যাবতীয় খরচ করে। এটা ছাড়া আরও অনেকগুলো আছে বিভিন্ন কোম্পানির সাইটগুলোতে। দেখেন তাহলে এই কোম্পানি হচ্ছে শুধুমাত্র অনলাইনেই ওরা সেল করে। আবার কিছু কোম্পানি আছে অফলাইনেও সেল করে, তাদের সরাসরি শোরুম থেকে সেল করে, আবার অনলাইনেও সেল করে। আমরা তাদেরকেও প্রমোট করতে পারি। যেমন দেখেন রংবিডি, তাদের শোরুম আছে, আবার তারা অনলাইনেও সেল করে। তো এই যে তাদের অনলাইন স্টোরটাকে যত বেশি তারা প্রমোট করতে পারবে তত বেশি তাদের সেল হবে। বরং তাদের ডাইরেক্ট স্টোর থেকে যে পরিমাণ সেল হয় এখান থেকে তাদের আরও বেশি সেল হওয়া সম্ভব, আমরা সেটা করে দিতে পারবো। তাদের ডাইরেক্ট স্টোর থেকে সেল হয় শুধুমাত্র দেশের মধ্যে, আমরা তাদেরকে দেশের বাইরে প্রবাসীদের কাছে আমরা তুলে ধরতে পারবো, পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং করতে পারবো। দেশের বাইরে থেকে বড় বড় কাস্টমার আমরা তাদেরকে এনে দিতে পারবো, ঠিক আছে? যেটা টিভি পারবে না, পেপার পারবে না। তো এটা ছাড়াও আমরা এসইউ করতে পারি বিভিন্ন স্কুল, কলেজ, মানে যত ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, সেটা কমার্শিয়াল অথবা নন কমার্শিয়াল, প্রফিট অথবা নন প্রফিট, আমরা যে কোনো কোম্পানিকে আমরা প্রচার করতে পারি। সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন তার প্রচারের প্রয়োজন আছে। যার প্রচারের প্রয়োজন আছে আমরা তাকে প্রমোট করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল জবের ক্ষেত্রটা অনেক বড়। এবং সহজ করে যদি বলি যে আমাদের কাজের আওতার বাইরে কারা, এরকম পাওয়া যাবে খুব একটা পাওয়া যাবে না, ঠিক আছে? কারণ আপনি একদম নন কমার্শিয়াল অর্গানাইজেশন বলেন, একটা এতিমখানা, একটা মসজিদ, সেটা কিন্তু এসইউ প্রয়োজন আছে। আপনি কোনো একটা এতিমখানা যদি 1 কোটি টাকা ডোনেশন দেন, ওটা যা হবে তার চেয়ে যদি আপনি এসইউ করেন তার চেয়ে বেশি ডোনেশন আসবে, ঠিক আছে? তো প্রত্যেকটার এমন কোনো ক্ষেত্র নয় যেটার এসইউর আওতার বাইরে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা কমার্শিয়াল হোক অথবা নন কমার্শিয়াল হোক, তার প্রচারের প্রয়োজন আছে। আর যেখানে প্রচার, সেখানে আমরা প্রচার করে দিতে পারবো কি অনেক স্মার্টলি এবং কি ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এগুলো হলো আমাদের প্রচারের ক্ষেত্র, লোকাল জবের ক্ষেত্র। তাহলে আমি যদি সহজ করে বলি, আমরা লোকালি যতগুলো কোম্পানি দেখি, ছোট একটা দোকান হোক, একটা মাঝারি বিজনেস হোক, একটা বড় কোম্পানি হোক, ঠিক আছে, এটা কমার্শিয়াল অর্গানাইজেশন হোক অথবা নন কমার্শিয়াল হোক, এমন কোনো ক্ষেত্র আপনি পাবেন না যেটা এসইউর বাইরে, অথবা যার প্রচারের প্রয়োজন হয় না। যার এই প্রচারের প্রয়োজন হয় আমরা সেখানে জব করতে পারি, এবং সেই জবটা হচ্ছে পার্মানেন্ট জব। এবং আমি সিম্পল উদাহরণ দিই যে লোকাল জব করে আমরা কী করতে পারি। এই যে রং কোম্পানি, একটা কাপড়, একটা শোরুম, একটা ফ্যাশন হাউস। তো এই কোম্পানিকে যদি আমরা এসইউ করি, এই কোম্পানি বর্তমানে শুধু সেল করে শুধু লোকাল কাস্টমারের কাছে। আমরা যদি এসইউ করি তাহলে ইউরোপ, আমেরিকাতে আমরা অনেক, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটাকে প্রমোট করতে পারবো। তো সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা প্রমোট করি তাহলে ইউরোপ, আমেরিকার অনেক বড় বড় বায়ার তার সাথে যোগাযোগ করবে। বড় বড় যে সুপার শপগুলো যদি চিন্তা করে, সে 1000 টাকা দিয়ে এখান থেকে শার্ট কিনবে, এই শার্ট সে ওখান থেকে $10 অথবা $100 সে সেল করবে। সহজ কথায় 1000 টাকা দিয়ে কিনে সে 5000 টাকা দিয়ে ওখানে সেল করবে। তাহলে সে বড় আকার অর্ডার দেবে না। ইউরোপ, আমেরিকার কিছু শোরুম যদি টাকা অর্ডার দেয়, সে কি কাজ করে শেষ করতে পারবে? লোকাল মার্কেটে বিক্রি করলে
একে তো কি মানে কম্পিটিশন মার্কেট, প্রাইসটা কম পাওয়া যায়, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করলে সেই প্রাইসটা দ্বিগুণ 3 গুণের চেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো যার ফলে আমরা সে বেশি আকারে সেল করতে পারবে এবং কি অনেক ভালো দামে সে সেল করতে পারবে। তো যার ফলে টোটাল যে প্রফিটটা অনেক বেশি হবে। তো আমরা সহজ করে যেটা করতে পারি যে কোম্পানিকে আমরা প্রফিট বাড়িয়ে দিতে পারি এবং কোম্পানিকে আমরা ইন্টারন্যাশনালি প্রমোট করে দিতে পারি, কোম্পানির সেলস বাড়াতে পারি। আচ্ছা, লোকাল জব। এখন লোকাল জব পাওয়ার জন্য আপনি কিভাবে লোকাল জব পাবেন, লোকাল জব পাওয়ার জন্য কিভাবে প্রসিড হবেন? লোকাল জব পাওয়ার জন্য আমার কিছু স্পেশাল কিছু ভিডিও আছে। এই যে এখানে আমার কিছু স্পেশাল কিছু ভিডিও আছে লোকাল জব কীভাবে পাবেন। এটা অফিস থেকে বললো ওরা দিবে, যে গাইডলাইন ফোল্ডারের মধ্যে এই এই ভিডিওগুলো। এখানে একটা ভিডিও আছে, এইটা লোকাল জব কীভাবে পাবেন। তো আমি একটু সংক্ষেপে বলি লোকাল জব কীভাবে পাবেন। লোকাল জব পাওয়ার জন্য আপনি এই সেক্টরগুলোকে আগে বাছাই করেন। আপনি অ্যাডস ফার্মে কী করবেন, সিভি ড্রপ করবেন। ঠিক আছে, তো অ্যাড ফার্মে সিভি ড্রপ করার জন্য আপনাকে কখন অ্যাড ফার্ম বিজ্ঞাপন দিবে। আচ্ছা, একটা বিষয় বলি, কোম্পানি বিজ্ঞাপন দেয় কখন? চাকরির জন্য বিজ্ঞাপন দেয় কখন? যখন সে সর্বদিকে যখন ব্যর্থ হয় তখনই সে চাকরির বিজ্ঞাপন দেয়। নর্মালি কিন্তু কোম্পানি চাকরির বিজ্ঞাপন দেয় না। যখনই কোনো ভ্যাকেন্ট হয় তখন কোম্পানি তার এমপ্লয়ীদেরকে বলে, কোম্পানি তখন প্রথমে তার পরিচিতদেরকে দেখে, তার পরিচিতের মধ্যে কেউ আছে কিনা, আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা, মানে পরিচিতের মধ্যে কেউ আছে কিনা। না থাকলে কোম্পানির মালিক কী করে, তারা এমপ্লয়ীদেরকে বলে যে ঠিক আছে তোমাদের রেফারেন্সে তোমাদের কোনো কেউ আছে কিনা দেখো। ওইখান থেকে যদি ব্যর্থ হয় তখন কোম্পানি কী করে, অ্যাড দেয়। তার পরিচিতের মধ্যে যদি সেরকম যোগ্য লোক খুঁজে পাওয়া না যায়, কাজ জানার লোক যদি খুঁজে পাওয়া না যায়, তখনই সে কী করে, মানে বিজ্ঞাপন দেয়। তো আপনি যদি আগে জব মানে সিভি সাবমিট করেন, তাহলে কোম্পানির ওই পজিশনে ভ্যাকেন্ট হওয়ার সাথে সাথে আপনাকে ওখান থেকে কল করবে। ঠিক আছে, তো কোম্পানি চাকরির বিজ্ঞাপন দেবে, তারপর আপনি ওইখানে সিভি ড্রপ করতে পারেন। আবার কোম্পানি চাকরি চাচ্ছে না, আপনি অ্যাডভান্স সিভি ড্রপ করে রাখতে পারেন। ঠিক আছে, তো এখানে তো আমাদের অ্যাডভান্স সিভি ড্রপ করতে কোনো খরচ নেই, জাস্ট একটা ইমেল করা। তো আমি চাচ্ছি বাংলাদেশের অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোতে আমি জব করব, অ্যাড ফার্ম। তো বাংলাদেশের সবগুলো অ্যাড ফার্মের ঠিকানা আমি খুঁজতে পারবো না। আমি যদি গুগলে সার্চ করি, বাংলাদেশের সবগুলো অ্যাডভার্টাইজিং ফার্মের ঠিকানা আমি পাবো। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে আপনি কন্ট্যাক্ট একটা অপশন পাবেন, ওদের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল সব কিছু পাবেন। একটা অ্যাডভার্টাইজিং ফার্ম, দ্য বেঞ্চমার্ক। ঠিক আছে, একটা অ্যাডভার্টাইজিং ফার্ম। আমরা এরকম বাংলাদেশের যতগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম আছে সবগুলো অ্যাডভার্টাইজিংয়ের ফার্মের আমরা কি অ্যাড্রেস কালেকশন করতে পারবো, ওয়েবসাইট অ্যাড্রেস আমরা কালেকশন করতে পারবো। করার পরে প্রত্যেকটা সাইটে দেখবেন অ্যাবাউট আস, নিউজ। অ্যাবাউট আস তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পাবেন, অথবা কন্ট্যাক্টে পাবেন, অথবা পাবেন ফুটারে একদম নিচে এখানেও থাকবে, মানে তাদের ফোন নাম্বারগুলো কোথাও না কোথাও থাকবে, অথবা এখানে যে কন্ট্যাক্ট। আপনি এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করেন, এই যে চলে আসছে ওদের ঠিকানা, ওদের ফোন নাম্বার, ওদের কন্ট্যাক্ট। আমরা ফোন নাম্বারে পাচ্ছি, ল্যান্ড ফোন নাম্বার পাচ্ছি, হ্যান্ড ফোন, ইমেল। আমরা ইমেলটা পাচ্ছি না, ইমেলটা পাওয়া যাচ্ছে, আচ্ছা না, ashraf@tbwebbenchmark.com। ঠিক আছে, তাহলে আমরা বাংলাদেশে যদি 10,000টা 100টা যদি অ্যাডভার্টাইজিং ফার্ম থাকে, 100টা অ্যাডভার্টাইজিং ফার্মের আমরা ঠিকানা পাবো।
তাহলে এই 100টা অ্যাডভার্টাইজিং ফার্মে আপনি জাস্ট আপনার সিভিটা সেন্ড করবেন। খুব সহজ না? কতক্ষণ লাগবে? বাংলাদেশে যদি 1000টা অ্যাডভার্টাইজিং ফার্ম থাকে, সেই 1000টা অ্যাডভার্টাইজিং ফার্মে আপনার সিভিটা ড্রপ করা কতক্ষণের কাজ? বড় জোর 1 ঘন্টা লাগবে, তাই না? এই সবগুলো কোম্পানির আমরা ঠিকানাগুলো খুঁজে বের করবো, বের করে আমরা তাদেরকে আমরা ইমেল করতে পারবো, আবার আমরা তাদের সাথে ফোনও কথা বলতে পারবো। আপনার সিভি ড্রপ করছেন, ওদের এরকম লোক প্রয়োজন কিনা, আপনার ঢাকা যাওয়ার প্রয়োজন নাই, আপনি এখানে বসে সেই কাজটা করতে পারেন। করা যাবে না? আবার যদি কোম্পানি যদি ইন্টারভিউতে কল করে, আপনি স্কাইপিতে ইন্টারভিউ দিতে পারবেন। জব কনফার্ম হওয়ার পর আপনি ঘরে বসেই চাকরিটা করতে পারেন, কারণ কোম্পানি দরকার কাজ। চাইলেও কোম্পানি যদি রিকোয়ারি করে অফিসে গিয়ে কাজ করবেন, আর না হলে আপনি আপনার ঘরে বসে কাজ করতে পারেন। কোম্পানির সাথে যদি আপনি সেইভাবে কথাবার্তা বলতে পারেন, কারণ কোম্পানি দরকার কাজ, অফিসে হোক আর ঘরে হোক। তাহলে বাংলাদেশে যতগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, আমরা সবগুলোতে সিভি ড্রপ করতে পারবো না? পারা যাবে কিনা? কাজটা কি সহজ না কঠিন? বলেন। আচ্ছা, সিভির ফরম্যাটটা একটু বলি। আমরা নর্মালি যেভাবে সিভি লিখি অথবা যেভাবে জব অ্যাপ্লিকেশন লিখি, যে আমি অমুক মারফত জানিতে পারিয়েছি যে আপনার এখানে একখানা লোক নিয়োগ করা হবে, তাই না? আমরা এইভাবে লিখি, ঠিক আছে? তো আমরা তো কোথা থেকে জানি নেই। আমাদের সিভির ফরম্যাটটা যেভাবে হবে, খুব সিম্পলি যদি বলি, এটা 2 পৃষ্ঠার একটা সিভি হবে। 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠায় আপনি যা লাগবেন, আমি তোমার কোম্পানিকে যেভাবে হেল্প করতে পারি, এটা হচ্ছে কাভার পেজ। কাভার পেজে থাকবে এটা। কাভার পেজে আপনার নামও দরকার নাই, ছবিও দরকার নাই, ঠিক আছে? কোনো কিছুই দরকার নেই। কোম্পানির কি দরকার? কোম্পানির কি এমপ্লয়ি দরকার, নাকি কোম্পানির লাভ দরকার? লাভ দরকার, ঠিক আছে? কোম্পানির হেল্প দরকার। এখন কোম্পানি একজন এমপ্লয়িকে কখন অ্যাপয়েন্ট করে? যখন কোম্পানি মানে কি ঠেকায় পড়ে যায়, তাই না? কোম্পানি যখন কি কোম্পানির নিজের লাভের জন্য মানে এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে, নাকি এমপ্লয়ির লাভের জন্য? কোম্পানির নিজের লাভের জন্য। তো কোম্পানি সবসময় চাইবে কি নিজের লাভ। তো আপনি প্রথম কাভার পেজটা যেটা বলবেন যে আমি তোমার কোম্পানিকে যেভাবে হেল্প করতে পারি, এটা করে আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে কি 5, 6, 7, 8 এভাবে অনেকগুলো পয়েন্ট দেবেন। পয়েন্টের মধ্যে কী থাকবে? যে আমি তোমার কোম্পানিকে ইন্টারন্যাশনালি আমি ব্র্যান্ডিং করতে পারবো, অমুক অমুক দেশে তোমার কোম্পানিকে আমি মানে ব্র্যান্ডিং করতে পারবো, মানে দেশের বাইরে পাঠাতে পারবো। যারা প্রবাসী তারা কি তারা তোমার প্রোডাক্টটা কিনবে, দেশের বাইরে তুমি বড় বড় ক্লায়েন্ট পাবে। তারপরে দেশের মধ্যে যে এলিট কাস্টমার, আমি এলিট কাস্টমারের মধ্যে তোমার প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করতে পারবো, ঠিক আছে? তারপর খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যাডভার্টাইজিং করতে পারবো। তোমাকে আমি অনলাইন সেলের ব্যবস্থা করে দিতে পারবো। তারা তো হ্যান্ড টু হ্যান্ড মানে সরাসরি সেল করে, অনলাইন সেল, ঠিক আছে? অনলাইনে অর্ডার সাবমিট করে যে কেউ সেল করতে পারবে। তবে এইভাবে আমরা যা যা শিখছি, আমরা তো একটা কোম্পানির জন্য যা যা করা শিখছি, আমরা এইভাবে সাবমিট করতে পারবো না। টোটাল আমরা উপস্থাপন করবো কি যে আমরা তার জন্য কী কী করতে পারি। তো আমরা প্রথম পৃষ্ঠা জুড়ে শুধু এটাই থাকবে। প্রথম পৃষ্ঠায় আপনার কোনো পরিচয় থাকবে না, কোনো নাম থাকবে না, কোনো কিছুই থাকবে না। কী থাকবে? শুরু থাকবে প্রস্তাব, যে আমি তোমার জন্য কী করতে পারি। এরপর সেগুলো পড়বে, পড়ার পর সে যদি এগুলো তার মনে ধরে, সে যদি যুক্তিসঙ্গতভাবে যদি বুঝে যে আপনাকে অ্যাপয়েন্ট করলে তার লাভ আছে, তখন সে আপনার বাকি অংশটুকু পড়বে, ঠিক আছে? তো এরপর দ্বিতীয় অংশ কি? আমরা যেভাবে নর্মাল সিভি লিখি, এভাবে আপনি নর্মাল সিভি লেখেন। তো নর্মাল সিভির মধ্যেও আপনি প্রথমে লিখবেন কি আপনার প্রফেশনাল পরিচিতি এবং প্রফেশনাল এডুকেশন। প্রথমে আপনার ছবি থাকবে, এখানে ছবি থাকবে। দ্বিতীয় পৃষ্ঠার সিভি লেখার শুরুতে থাকবে কি প্রফেশনাল পরিচিতি, প্রফেশনাল অ্যাক্টিভিটি, যা হোক একই কথা। প্রফেশনাল পরিচিতি, আচ্ছা প্রফেশনাল এডুকেশন। আপনার প্রফেশনাল পরিচিতি, আপনি কী কাজ করেন, আপনি কীরকম কাজ করতে পারেন, কতটুকু কাজ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রফেশনাল পরিচিতি।
আপনি প্রফেশনাল এডুকেশন, এই যে প্রফেশনাল পরিচিতিটা, এই প্রফেশনাল কাজগুলো করার জন্য আপনার এডুকেশন কী, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, আপনার এসএসসি অনার্স মাস্টার্স এগুলো না, এগুলোর বাইরে শুধু প্রফেশনাল পড়াশোনা আপনার কী, আপনি যে কাজটা করতেছেন এসইউ নিয়ে আপনার ট্রেনিং কোথায়, আপনার কি প্রফেশনাল পরিচয়, আপনার প্রফেশনাল সার্টিফিকেট এখানে ইয়া করবেন। এরপরে হবে কি নর্মাল সিভি, নর্মালি যেভাবে সিভি লিখে নেবে, কি হলো নর্মাল সিভি। কি রাশেদ, রাশেদ কি হলো এটা? তোমার ল্যাপটপে কোনো প্রবলেম দেখা যাচ্ছে? এখানে স্ক্রিনটা ব্লু হয়ে গেছে। কি কি মনে হয়? কি কোথায় প্রবলেম হইল? আচ্ছা আমি এখানে স্টপ করে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে, তুমি এটাই ইয়া করে নিও। আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম, সবাইকে আছেন? আচ্ছা যেটা বলছিলাম লোকাল জব, তাহলে আমাদের লোকাল জব পাওয়ার জন্য এসইউ কাজ করে আমরা সিভি লিখবো। সিভি কীভাবে লিখবো সেটা বললাম। আমাদের প্রথমত জবের সেক্টরগুলো বললাম, ঠিক আছে? জবের সেক্টরের পর সিভি কীভাবে লিখবেন সেটা বললাম। তাহলে আমাদের সিভিটা থাকবে কিসে? দুইটা ফরম্যাটে, দুইটা ফরম্যাটে, দুইটা পৃষ্ঠে। একটা হচ্ছে আমি কি করতে পারি, কীভাবে আপনার কোম্পানিকে হেল্প করতে পারি। করতে পারি। তারপরে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে এগুলো থাকবে। এগুলো আমার ওই ভিডিওতে আরও বিস্তারিত বলা আছে, আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কি লিখবেন, ঠিক আছে? এরপরে এখানে থাকবে কিছু এখানে প্রফেশনাল পরিচিতি। আচ্ছা এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, এখানে হচ্ছে প্রফেশনাল পরিচিতি। এরপর হচ্ছে প্রফেশনাল এডুকেশন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার নর্মাল সিভি, এরপর হচ্ছে এক্সপেক্টেড স্যালারি। এরপর হচ্ছে আপনার নাম, পরিচয়, আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি একটা বিষয় দেখেন,
কোম্পানির কাছে যখন সিবিটা যাবে তখন কোম্পানি প্রথমেই আপনার সিবিটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আপনাকে দিয়ে কোম্পানির কী হবে, কোম্পানির কোনো লাভ হবে কিনা। লাভ হলেই সে আপনার সিবি দেখবে। তো যখন কোম্পানি চাকরির বিজ্ঞাপন দেয় তখন কোম্পানিতে শত শত হাজার হাজার সিবি জমা পড়ে, কোনটা রেখে কোনটা দেখবে কোম্পানি নিজেই পাগল হয়ে যায়। বাট আপনার যে কাজটা এটা হচ্ছে এক্সেপশনাল কাজ। আপনার যে কাজটা, আপনার কাজ হলো এক্সেপশনাল কাজ। আপনি যে কাজ করবেন এই কাজের প্রফেশনাল বাংলাদেশে খুব একটা নাই। হ্যালো হ্যালো তো স্বাভাবিকভাবে যেসব চাকরিতে এমপ্লয়ি বেশি কিন্তু কাজ কম, ওইসব চাকরিতে কি চাকরি পাওয়াটা কঠিন, চাকরির জন্য লবিং করতে হয়, অনেক অনেক কিছু করতে হয়। আর যেসব চাকরিতে এক্সেপশনাল কাজ, যে কাজগুলোতে যেন এমপ্লয়ি নেই, ওগুলো পাওয়ার জন্য কোনো লবিংও লাগে না, এবং কোম্পানি নিজে কী করে বেছে বেছে কোম্পানি বরং তাকে এমপ্লয়িকে এনকারেজ করে এবং কোম্পানি স্যালারি বেশি দিতে বাধ্য হয়। তো একটা ছেলে এমবিএ করুক আর এমফিল করুক, যেটাই করুক, এখন কোম্পানি দেখবে কি যে সে কতটুকু তাকে দিতে পারবে। এখন যদি দেখে যে এই ছেলে এমবিএ করছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওকে, কিন্তু এই ছেলে কি কোনো ইয়া নেই, স্কিল নেই, যে কোম্পানিকে এই মুহূর্তে মানে কি ইয়া করতে পারবে, সার্ভ করতে পারবে, এমন কোনো স্কিল নেই। কিন্তু আরেকজন মনে করেন পড়াশোনা অনেক কম, কিন্তু কোম্পানিকে সে এই মুহূর্তে স্কিল দিতে পারবে, সে কোম্পানিকে এই মুহূর্তে সার্ভ করতে পারবে, কারণ কোম্পানি কিন্তু তাকে বেছে নিবে যা কোম্পানিকে দিতে পারে। কোম্পানি ওটা দেখবে না যে কার পড়াশোনা বেশি কার পড়াশোনা কম, ঠিক আছে। কোম্পানি শুধু একটুকুই বুঝবে যে কে কোম্পানিকে বেশি দিতে পারে। তো আপনি স্বাভাবিকভাবে স্যালারি এখানে বেশি চাইতেই পারেন, এবং আপনি স্যালারি যেতে চাইবেন, আপনি 30,000 টাকার নিচে এখানে স্যালারি চাইবেন না। 30,000 টাকার নিচে যদি স্যালারি চান সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা অনেকটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যে কাজটা করেন সেই কাজটা এক্সেপশনাল, এবং আপনি যে কাজটা পারেন সেই কাজটা কোম্পানির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনার কাজটা অন্য কাউকে দিয়ে করানোর কি কোম্পানির অপশন নাই, ঠিক আছে। কারণ অন্য কাউকে দিয়ে খুব বেশি প্রফেশনাল বাংলাদেশে নেই। এসইউ নিয়ে কাজটা অনেক বেশি ডিমান্ডিং কাজ, অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এটা নিয়ে প্রফেশনাল বাংলাদেশে খুব একটা নাই বললেই চলে, ঠিক আছে। তো সুতরাং আপনি বার্গেনিংয়ে খুব স্ট্রং একটা পজিশনে আছেন। এখন আপনি যদি 30,000 টাকার চেয়ে কম স্যালারি বলেন, সেটা আপনি নিজেকে নিজে ইয়া করা। আচ্ছা, এরপর আপনার বিস্তারিত তথ্য নেবেন। এখানে দেখুন, কোম্পানি যখন আপনার সিভিটা পড়বে, প্রথমে সে বোঝার চেষ্টা করবে যে আপনাকে দিয়ে কোম্পানির কী লাভ হবে। সে স্পষ্টভাবে সেগুলো বুঝলো। বুঝার পর কোম্পানি চিন্তা করবে যে আপনি যে তাকে এই সার্ভিসগুলো দিতে পারবেন, আপনার পরিচয় কী, আপনি কী করেন। এখানে আপনার একটা প্রফেশনাল পরিচিতি, যে আপনি একজন এসই প্রফেশনাল, আপনি এটা করতে পারেন, সেটা করতে পারেন, এটা করতে পারেন, ইউটিউব মার্কেটিং করতে পারেন, ওয়েবসাইট মার্কেটিং করতে পারেন, গুগল র্যাঙ্কিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এরপর কোম্পানি বোঝার চেষ্টা করবে যে সে এত কিছু করতে পারবে বলতেছে, তার বেস কী, তার ভিত্তি কী। তার ভিত্তি কী? তার প্রফেশনাল এডুকেশন, সে কোত্থেকে কাজগুলো শিখছে, তার কী কী স্কিল গ্রো হয়েছে, এই জিনিসগুলো, ঠিক আছে। এরপর সে চিন্তা করবে যে ঠিক আছে, মোটামুটি প্রফেশনাল সম্পর্কে তার একটা আইডিয়া হবে, প্রফেশনাল কী এবং প্রফেশনাল কী কী কাজ করতে পারে, সে কীভাবে এক্সপেক্ট করতে পারে। তখন তার মধ্যে একটা ভালো একটা কী হবে, এই কোম্পানির এমপ্লয়ির প্রতি একটা ভালো একটা কনসেপ্ট তৈরি হবে, এবং তখনই সে চিন্তা করবে যে এই এমপ্লয়িকে আমি হায়ার করতে পারবো কিনা, এই এমপ্লয়িকে আমি অ্যাপয়েন্ট করার ক্ষমতা আমার আছে কিনা, ঠিক আছে। তখন কোম্পানি জানতে চাইবে এই কোম্পানির বেতন কত চাই। তখন সে দেখবে কি এক্সপেক্টেড স্যালারি 30,000 টাকা, তখন সে একটা স্বস্তি পাবে যে 30,000 টাকা মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। এরপরে আপনার সম্পর্কে বিস্তারিত জানবে। সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো একদম শেষ হলেও সমস্যা নেই, ঠিক আছে। তো কোম্পানি একটা মানুষ যখন আপনার সিভিটা পড়বে, তখন সে যেই সময় যেটা জানার প্রয়োজন আপনি সেটা তাকে জানাচ্ছেন। এটা হচ্ছে আমাদের লোকাল চাকরিতে অ্যাপ্লাই করার সময় যেভাবে সিভি লিখতে হবে। এটা আরও বিস্তারিত বলা আছে আমার এই ভিডিওগুলোতে, আপনারা এটা দেখে নেবেন। আমি যে ভিডিওগুলোর কথা বলেছি, এই যে গাইডলাইন ফোল্ডারে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আরও বিস্তারিতভাবে দেওয়া আছে আপনি লোকাল জবের জন্য কীভাবে সিভি তৈরি করবেন। এটা হলো লোকাল জব। লোকাল জবের পরে হলো বিদেশি চাকরি। আপনি সরাসরি দেশের বাইরে যেতে পারবেন, বিদেশ যেতে পারবেন। এখন বিদেশ যাওয়ার জন্য আমাদেরকে আগে থেকে যে কোনো একটা কাজ শিখতে হয়, মানে বিদেশে গিয়ে বিদেশি কোম্পানিতে চাকরি করা।
বিদেশে চাকরি। এখন বিদেশে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ওয়ার্কিং ভিসা নিয়ে, আরেকটা হচ্ছে পার্মানেন্ট ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ইমিগ্রেশন, পার্মানেন্ট রেসিডেন্স মানে সরাসরি গ্রিন কার্ড নিয়ে যাওয়া সপরিবারে। আপনারা হয়তো এটার কথা শুনে থাকবেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তারপর ইউকে, বিভিন্ন দেশে, ওই সুইজারল্যান্ড, সুইডেন, অনেক দেশে এইভাবে লোক নেয়, মানে পার্মানেন্ট ইমিগ্রেশন। তারা যেভাবে লোক নেয়, তাদের সমাজে যে প্রফেশনাল লোক কম, ওই প্রফেশনাল লোককে তারা কী করে এখান থেকে নিয়ে যায়, মানে বিভিন্ন দেশ থেকে নিয়ে যায়, মূলত তাদের সোসাইটিকে সমৃদ্ধ করার জন্য। আচ্ছা, আমি প্রথমে এটা বলি, ওয়ার্কিং ভিসা যেটা আমরা জানি, বিদেশ যাওয়ার আগে যে কোনো একটা কাজ শিখতে হয়, কাজ শেখার পর বিদেশ যাওয়াটা খুব সহজ হয়, তাই না? খুব সহজে ভিসা পাওয়া যায় এবং এখানে খুব ভালোভাবে স্টে করা যায়, খুব ভালো স্যালারি পাওয়া যায়। তো যে কাজগুলো কমন কাজ, এই কাজগুলো শিখলে ওখানের মধ্যে কম্পিটিটর আছে। আপনি যদি এসইউ কাজটা শিখে এই এসইউ কাজ করতে পারবেন, এটার বিষয় নিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন। এসইউ কাজ হলো আইটি রিলেটেড একটা কাজ, এবং আইটি রিলেটেড কাজের মধ্যে এসইউ কাজ হলো একদম সম্পূর্ণ নতুন একটা ব্রাঞ্চ, যার ফলে খুব সহজে ভিসা পাওয়া যাবে এবং খুব ভালো স্যালারি পাওয়া যাবে ওয়ার্কিং ভিসা নিয়ে গেলে, ঠিক আছে? এরপরে আপনি যদি পার্মানেন্ট ভিসা নিয়ে যেতে চান সপরিবারে, একদম গ্রিন কার্ড নিয়ে, তাহলে সেক্ষেত্রে ওইখানে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার সময় ওইখানে দেখে, ওদের অথরিটি দেখে, এম্বাসি দেখে যে আপনি এক্সেপশনাল কিনা, অথবা তাদের দেশে যে কাজগুলোর যেরকম প্রফেশনাল কম, আপনি সেরকম কেউ কিনা, সেরকম হলে তারা খুব সহজে জিনিসটাকে এটাকে অ্যাপ্রুভ করে। তো এটা খুব সহজেই পার্মানেন্ট রেসিডেন্সের ভিসা পাওয়া যায়, পার্মানেন্ট রেসিডেন্সের গ্রিন কার্ড নিয়ে খুব সহজে এটা যাওয়া যায়। তাহলে একটা হচ্ছে লোকাল জব, আর একটা হচ্ছে বিদেশি চাকরি, আর 3 নম্বরটা হচ্ছে দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি। আচ্ছা, আমি এটা বলবো, এটা হচ্ছে আউটসোর্সিং। আচ্ছা, আমি লোকাল জব সম্পর্কে আরেকটু বলি। লোকাল জবে সিভি কীভাবে লিখতে হবে, এটা কি সবাই ক্লিয়ার? ওই কেউ কোনো আগ্রহী নেই ব্যাপারে? কেউ কি আগ্রহী নেই ব্যাপারে? না, ক্লিয়ার বুঝলাম, আগ্রহী। লোকাল জবের ব্যাপারে কেউ কি আগ্রহী না? হ্যাঁ, ইনকাম কম, ঠিক আছে, কিন্তু আপনি তো দুইটা একসাথে করতে পারবেন। লোকাল জবও এমন না যে লোকাল জব নিলে আপনি আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন না, আউটসোর্সিংয়ের কাজ করার সুযোগ সবসময় আছে। আপনি বাংলা লিখতে পারেন, যেভাবে সুবিধা হয়, মানে আমার যে নিয়োগকর্তা, সে নিয়োগকর্তা যেভাবে বুঝে। আপনি একটা কাজ করতে পারেন, সিভিটা ইংরেজিতে লিখে তাকে আপনি কী দিতে পারবেন সেটা খুব সহজে বাংলায় লিখতে পারেন, তাহলে কোম্পানির ইয়াটা ভালো হবে, খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আপনি সিভি লিখবেন, সিভি লেখার পরে আপনি এখানে যদি আপনি চান এই মুহূর্তে 10,000 কোম্পানিতে আপনার সিভিটা সেন্ড করবেন, সেটা করা যাবে না? আপনি প্রথমে বেছে নিলেন অ্যাডভার্টাইজিং ফার্ম, তাহলে বাংলাদেশের যতগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম আছে সবগুলোর ফোন নাম্বার এবং সবগুলোর ইমেল অ্যাড্রেস আপনি পাবেন। সবগুলোতে পাঠানো যাবে না অ্যাট এ টাইম? যাবে। বাংলাদেশের যতগুলা কি আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আপনি সবগুলোতে সিভি পাঠানো যাবে না? এইভাবে বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সম্ভাব্য যারা এসইউর কাজ করাবে, সবগুলোতে আপনি সিভি পাঠাতে পারেন না? টোটাল খরচ কত হবে? খরচ কত হবে? ফটোকপি করতে হবে? খুব বেশি কি সময় লাগবে? ব্যাংক ড্রাফট লাগবে? ঢাকা যেতে হবে, ঠিক আছে? যদি ইন্টারভিউতে কল করে, ইন্টারভিউ ফেস টু ফেস, এটা স্ক্যাপিতে দেওয়া যাবে না? ইভেন কাজটাও কি কোম্পানির সাথে কথা বলে কাজটা আপনি ঘরে বসে করতে পারবেন। যদি কোম্পানি যদি দেখে যে আপনি সিরিয়াস, কোম্পানি যে জন্য অফিসে কল করে, অফিসে বসে কাজ করার জন্য বলে, সেটা হচ্ছে অনেক সময় বাসায় বসে কাজ করলে কোম্পানি এমপ্লয়ি অত সিরিয়াসলি কাজ করে না। বাট কোম্পানিকে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি ঘরে বসে সিরিয়াসলি কাজ করতে পারবেন, তাহলে আপনাকে ওইটা অ্যাপয়েন্ট করবে। এরপর কোম্পানিকে জব পাওয়ার আগে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে না? ইন্টারভিউতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে আপনি কী পারেন,
কি বলবেন, কি পারেন? আপনি মনে করেন অনেক কিছু ভুলে গেছেন, ক্লাস করতেছেন এর মধ্যে অনেক কিছু ভুলে গেছেন, হয়তো একটা ক্লাস করছেন, কিছু ক্লাস মিস গেছে, অনেক কিছু ভুলে গেছেন। তো ইন্টারভিউতে বসার আগে আপনি জিনিসগুলো আর একটু ওভারভিউ, একটু চোখ বুলিয়ে দেখতে পারবেন না? আপনি কোম্পানিকে যদি বলে যে কী পারেন, শুধুমাত্র এই পয়েন্টগুলোর নাম বলবেন, যে আমি ফেসবুক মার্কেটিং পারি, ইউটিউব মার্কেটিং পারি, আবার গাইডলাইন পারি, সেটা বলিয়েন না। তাহলে আমি ফেসবুক মার্কেটিং পারি, ইউটিউব মার্কেটিং পারি, ওয়েবসাইট মার্কেটিং পারি, ক্লাসিফাইড পোস্টিং পারি, এগুলো বলবেন। কোম্পানি যদি আপনাকে বলে যে ফেসবুকের মধ্যে কী পারেন, আপনি ফেসবুকটা একটু খুলবেন, খোলার পর একটু ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি পয়েন্টগুলো টুকু নিতে পারবেন না? হয়তো আপনার অনেকগুলো এখন মনে করবে, বাট আমি ধরলাম যে আপনি সব কিছু ভুলে গেছেন। তারপরে যদি আপনি ভিডিওগুলো দেখেন, আপনার পয়েন্টগুলো করতে পারবেন না? যে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন, ইনফরমেশন পেজ তৈরি করতে পারেন, অন পেজ অপটিমাইজেশন করতে পারেন, ফেসবুকে অফ পেজ পারেন, ফেসবুক মনিটরিং পারেন, তাই না? ফেসবুকের পোস্ট তৈরি করতে পারেন। ভিডিওগুলো একটু একবার যদি চোখ বুলিয়ে যান, আপনার অনেকগুলো পয়েন্ট আসবে না? ঠিক আছে। আবার কোম্পানি যদি তার চেয়েও যদি না বুঝে, তাহলে তাকে ডাইরেক্ট ভিডিওগুলো পাঠিয়ে দেবেন, এবার তুমি দেখো আমি কী পারি। খুব সহজ না? তো আমি যেটা দেখালাম যে লোকাল জবের জন্য সিভি সাবমিট করা, এটা সহজ না কঠিন? প্রথমত লোকাল জবের জন্য লোকাল জব কারা দিবে, সম্ভাব্য কাদের এখানে জব অপরচুনিটি আছে, তাদেরকে খুঁজে বের করা, এটা সহজ না কঠিন? সহজ না? বাংলাদেশের সবগুলো অ্যাডভার্টাইজিং ফার্ম খুব সহজে খুঁজে পাওয়া যাবে। সবগুলো অ্যাডভার্টাইজিং ফার্মের ইমেল অ্যাড্রেস, সবগুলা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ইমেল অ্যাড্রেস, সবগুলো গার্মেন্টসের ইমেল অ্যাড্রেস খুব সহজে খুঁজে পাওয়া যাবে না? খুঁজে পাওয়ার পরে তাদের এখানে সব জায়গায় সিভি পাঠানো, এটা সহজ না কঠিন? সহজ। এরপরে তারা যখন আপনাকে কল করবে, তাদের সাথে ফোনে কনভারসেশন করা অথবা স্কাইপে কথা বলা, মানে ইন্টারভিউ দেওয়া, সহজ না? বলেন না, সহজ না কঠিন? সহজ। এরপর তারা যদি জিজ্ঞেস করে যে আপনি কি পারেন, সেটা কি বলা যাবে না? অনেক ডিটেলসলি বলা যাবে না? আপনি মনে করেন এর মধ্যে কোনো কিছুই মনে নাই, যা কোর্স করছেন সব কিছু ভুলে গেছেন, তারপরেও আপনি মনে করে সেটা বলতে পারবেন না? ভিডিওগুলো দেখে সেটা আরেকবার কি রিভিউ করে সেটা বলতে পারবেন না? ঠিক আছে। মানে আমি ধরে নিচ্ছি আপনি যতটুকু শিখছেন আপনারা সব কিছু ভুলে গেছেন, আমি সেই অবস্থা থেকে বলতেছি। এই অবস্থা থেকে লোকাল জবে অ্যাপ্লাই করা যাবে না? তো যখন লোকাল জবের কি করবে, বায়াররা যখন আপনার সাথে ইন্টারভিউ নিবে, তখন আপনি আরেকবার দেখে সেগুলো তাদেরকে বলতে পারবেন। লোকাল জব গেল, বিদেশে চাকরি গেল। স্যার আমি যখন ভিডিওটা দেখবো, হ্যাঁ, তখন বায়াররা আমার কথা মতো ভিডিওর আওয়াজ আগে দেখুন। বুঝিনি। স্যার যখন আমাকে জিজ্ঞেস করলো বায়ার যে আপনি কি কাজ করেন, তখন কি আমি আগে সিভিটা দেখে নেবো নাকি যখন স্যার জিজ্ঞেস করবে তখন দেখবো? আপনি একদম ভিডিওটা দেখবেন কখন, একেবারে গোপনে, মানে কেউ যেন না দেখে ভেবে, ঠিক আছে? আগে খুব ভালো করে গোপনে ভিডিওটা দেখে নেবেন, দেখার পর কি বাইরের সাথে বসবেন, বসার পর বলবেন কি আমি তো কিছু দেখিনি। শুরুতে বলবেন এটা যে আমি একটু আগে কোনো ভিডিও দেখি নাই। যাই হোক, মজা করলাম। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। বিষয়টা হলো আপনি ইনস্ট্যান্ট তো ভিডিও দেখবেন না, ঠিক আছে? আপনি আগে থেকে দেখবেন, দেখে জিনিসগুলো নোট করবেন, নোট করার পরে আপনি বায়ারের সাথে বসবেন, ঠিক আছে? তো বায়ার যদি বলে যে ঠিক আছে আপনি কি আমার জন্য করতে পারবেন, তো কোম্পানিকে আপনি বলবেন ঠিক আছে আমি আপনাকে লিখে দিচ্ছি, হ্যাঁ আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে লিখে পাঠাচ্ছি। তো ভালো কথা, আপনি লিখে তো তখন তো আপনি সময় পাবেন, ঠিক আছে? তো অনেকভাবে বোঝানোর পর যদি কোম্পানি না বোঝে যে আপনি কতটুকু ভালো পারেন, তো আপনি বলবেন যে কি এই যে আমার কিছু ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার জানার ইয়াটা কতটুকু, ঠিক আছে? আপনাদের ভিডিওগুলো তো দিতে পারেন, আপলোড করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেশে বসে বিদেশি কোম্পানিতে কীভাবে চাকরি করব, আমরা আউটসোর্সিং কীভাবে করব, ঠিক আছে? তো দেখুন, দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য এখন কোম্পানি আমাদেরকে খুঁজে পাবে কীভাবে? এখন যে কাজটা বললাম, এই কাজটা দেশের কোম্পানির জন্য দরকার, আবার দেশের বাইরের কোম্পানির জন্য দরকার। দেশের মধ্যে একটা কোম্পানি asketil.com অথবা যে কোনো একটা গার্মেন্টস, তাই না? আমাদেরকে প্রয়োজন না, তার মানে প্রচারের প্রয়োজন। এভাবে সারা বিশ্বতে লাখ লাখ কোম্পানি আছে, তাদেরও প্রচারের প্রয়োজন। তো কোম্পানিগুলো আপনাকে কীভাবে খুঁজে পাবে? এখন মনে করেন আমেরিকার একটা কোম্পানি, আমেরিকার একটা ই কমার্স সাইট, আমি আপনাকে সেটা বলি।
এটা হচ্ছে বাংলাদেশের একটা ই-কমার্স সাইট। তারা বাংলাদেশের ই-কমার্স সাইটের এসইও প্রয়োজন। তাদের কমপক্ষে 25 থেকে 30 জন লোক এসইও কাজ করে এবং কাজ করে তাদের সাইটটাকে প্রমোট করে, এবং এটাই তাদের কি খরচের একমাত্র খাত এবং একমাত্র স্ট্রেংথ। এখন এই কোম্পানির মতো বিদেশের একটা কোম্পানি ebay.com, এখন তাদেরও প্রচারের প্রয়োজন হয় না, ঠিক আছে? আমেরিকার একটা কোম্পানি। এখন এই কোম্পানির মালিক আপনাকে খুঁজে পাবে কীভাবে? এই কোম্পানিতে মনে করেন কয়েকশো মানুষ এসইওর কাজ করে, এই কোম্পানির মালিক আপনাকে খুঁজে পাবে কীভাবে? এই কোম্পানির মালিক, হ্যাঁ, এই কোম্পানির মালিক কী করবে? সে আপনার ঠিকানা জানে না, মানে কোম্পানির মালিকের যখন লোক প্রয়োজন হবে সে আপনার ঠিকানা জানে না, তাহলে আপনি কোম্পানি কী করবে? একটা জব সাইটে যাবে, একটা জব সাইটে গিয়ে তার জবটা পোস্ট করবে। বাংলাদেশে যদি কারো লোক প্রয়োজন হয় সে কী করে? বিডি জবসে গিয়ে পোস্ট করে। তো এই কোম্পানির মালিক কী করবে? একটা জব সাইটে যাবে, আপওয়ার্কে যাবে। আপওয়ার্ক একটা জব সাইট। আপওয়ার্ক ছাড়া আর অনেকগুলো জব সাইট আছে, আপনারা জানেন। আপওয়ার্ক, তারপর কি freelancer.com, guru.com, fiverr.com, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমাদের বাংলাদেশে যেরকম বিডি জবস, সিটিজে জবস, আরও অনেকগুলো জবস বিডি অনেকগুলো আছে না? তো এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস, সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা জব সাইট। এবং এই জব সাইটে শুধুমাত্র কোন ধরনের জবগুলো প্রোভাইড করা হয়? আউটসোর্সিং জব, শুধুমাত্র আউটসোর্সিং জবগুলো প্রোভাইড করা হয়। এখন কথা হলো, এই কোম্পানির যদি লোক প্রয়োজন হয় তাহলে সে তো তার দেশ থেকেই লোক অ্যাপয়েন্ট করলে পারে। এখন তার দেশ থেকে যদি লোক অ্যাপয়েন্ট করে তাকে স্যালারি দিতে হবে পার আওয়ার $30, ঠিক আছে? $30, কিন্তু $30 পরিবর্তে সে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবে মাত্র পার আওয়ার $3। অন্য দেশের এমপ্লয়ি দিয়ে যদি করে ওভারসিজে, তাহলে সে খুব অল্প টাকায় সেটা করাতে পারবে। তো পার আওয়ার স্বাভাবিকভাবে কি কোম্পানিগুলো চাইবে কম খরচে কাজটা করানোর জন্য। তার দেশের এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করলে $30 স্যালারি দিতে হবে, আবার সে যদি দেশের বাইরে থেকে করে, এশিয়া থেকে করে, মাত্র $3 স্যালারিতেই এনাফ। তাহলে তার খরচটা 10 গুণ কমে যাচ্ছে। মূলত সে আউটসোর্সিং কেন করে কোম্পানিগুলো? তাদের খরচ কমানোর জন্য। তো আমাদের কাছে আসবে, সে আপওয়ার্কে জব পোস্ট করবে। আপওয়ার্কে জব পোস্ট করার পরে আমরা সেগুলোকে দেখব। এই যে এই কাজগুলো, SEO expert for a Squarespace ওয়েবসাইট। একটা ওয়েবসাইটকে SEO করাবে। We need a SEO expert to redo our tags, titles and keywords for our Squarespace website that we built using Squarespace. SEO expert needed. I need white hat, high page rank, backlinks to my website. I need someone. তাহলে এগুলো হচ্ছে জব ডেসক্রিপশন। কাজ হলো আওয়ারলি। এই কাজটা যারা ইন্টারমিডিয়েট পাস করছে তারা করতে পারবে। এটাই কি কাজের 3টে স্টেপ? একটা হচ্ছে একটা হচ্ছে এন্ট্রি লেভেল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, একটা হচ্ছে এক্সপার্ট লেভেল। আচ্ছা, এটা কাজটা চলবে মোর দেন 6 মান্থ, লেস দেন 10 আওয়ার। মোর দেন 6 মান্থ না, আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে লাইফ টাইম। এই কাজগুলোর কোনো শেষ নেই, কারণ কোম্পানির প্রচারের কাজের কোনো শেষ নেই। সারা জীবনে কোম্পানিকে প্রচার করতে হয়, বরং এটা দিন দিন বাড়াতে হয়। তাহলে 6 মাস কেন? আমরা যে কাজগুলো করি সেটা আমরা আমেরিকান ল অনুযায়ী কাজ করব। তো আমেরিকান লতে কোন এমপ্লয়িকে 6 মাসের বেশি ওরা অ্যাপয়েন্ট করে সর্বোচ্চ 6 মাসের জন্য। তার মানে 6 মাস পরে চাকরি শেষ না, 6 মাস পরে নতুন করে আবার চুক্তি করবে। এভাবে 6 মাস পর মানে ওরা বিভিন্ন আইনি ঝামেলা এড়ানোর জন্য ওরা কি লাইফ টাইম ওরা অ্যাপয়েন্ট করে না। ওদের যে অ্যাপয়েন্টমেন্টের সর্বোচ্চ সীমা হচ্ছে 6 মাস। 6 মাস পর কোম্পানি এমপ্লয়ি থাকবে, কোম্পানিও থাকবে, কিন্তু চুক্তিটা আবার নতুনভাবে হবে। ইউটিউব চ্যানেল অপটিমাইজার অ্যান্ড গ্রোথ, ঠিক আছে? তাহলে কোম্পানিগুলো এভাবে সরাসরি কী করে? চাকরির অফার করে। তো আমরা এখন চাকরিগুলোকে নেব, চাকরিগুলো আমরা নেব। আমরা এসইও প্রফেশনাল, এখানে এসইও এক্সপার্ট চাচ্ছে, তাহলে আমরা এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে? আমাদেরকে এই
এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার আগে আমরা এই সাইটে ঢুকতে পারবো না, আমরা কোনো অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হলো অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে? আমরা জাস্ট প্রথমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে আপওয়ার্কে যাব। আমরা আপওয়ার্কে আসলাম, আপওয়ার্ক থেকে আমরা যাব সাইন আপে। ঠিক আছে, সাইন আপ আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। সাইন আপ, দেখুন আমরা আসলাম সাইন আপে। সাইন আপ থেকে এখানে আমরা দুটো অপশন পাচ্ছি। একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক। আমরা কোনটাতে ক্লিক করব? আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, আমরা কাজ করতে চাচ্ছি। তাহলে ওয়ার্ক, আমরা ক্লিক করবো ওয়ার্কে। আমরা প্রথমে ক্লিক করবো সাইন আপে, আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে ক্লিক করবো সাইন আপে, সাইন আপ থেকে ক্লিক করবো কোথায়? ওয়ার্কে। আচ্ছা, আমি প্রথমে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিই, তাহলে জিনিসটা সহজ হবে। আচ্ছা দেখুন, আমরা কাজ শুরু করতেছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করব। একটা জিমেল অ্যাকাউন্ট, অথবা আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আগে থাকবে সেটাই এনাফ। ঠিক আছে, এরপর আমরা আপওয়ার্কে যাব, একটা অ্যাকাউন্ট তৈরি করব। আপওয়ার্কে গেলাম, আপওয়ার্ক থেকে ক্লিক করব সাইন আপে। সাইন আপ, সাইন আপ থেকে ওয়ার্ক, আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, এখান থেকে ওয়ার্ক। সাইন আপ উইথ লিঙ্কডইন, সাইন আপ উইথ ইমেল। লিঙ্কডইন আপনারা জানেন, লিঙ্কডইন নামে একটা সাইট আছে ফেসবুকের মতো, প্রফেশনাল সাইট, প্রফেশনাল কমিউনিকেশন সাইট। যাই হোক, আমরা সাইন আপ উইথ ইমেল, আমরা ইমেল দিয়ে সাইন আপ করবো। আমরা একটা ফর্ম পাচ্ছি, এই ফর্মটা ফিল আপ করবো। খুব সহজ না? আচ্ছা, এগুলো সবগুলো ফিল আপ করলাম। এরপর ইউজার নেম, ইউজার নেমে কি দেবো? তাহলে আমি দিলাম 456852, সালমান _ 456852।
পাসওয়ার্ড দিলাম লায়ন 24। হাউ টু হিয়ার অ্যাবাউট ওডেক্স, আপনি আপওয়াকের কথা প্রত্যেকে শুনেছেন। আমি যে কোনো একটা দিলাম, ফ্রেন্ড, টাইপ দ্য লেটার্স বিলো। আমি এই লেখাগুলো দেখে দেখে এখানে টাইপ করলাম UNN 9X। এখানে দেখেন প্রথম হচ্ছে আপনার ফার্স্ট নেম লিখলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল, একটু ঠিক আছে না? ঠিক আছে। এরপর হলো কি আপনার আইডি এবং পাসওয়ার্ড। তো আইডি এবং পাসওয়ার্ডটা আপনি লিখে রাখবেন, যে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেই আইডি এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন। আমি পাসওয়ার্ডগুলো, আইডি এবং পাসওয়ার্ডগুলো লিখে রাখি। আইডি হলো সালমান _45685 2, আর পাসওয়ার্ড হলো লায়ন 2324। এটুকু ঠিক আছে। আমরা ওই ফর্মের মধ্যে যা কিছু ছিল সব কিছু ফিল আপ করলাম, বাট আইডি কোন আইডিটা দিয়েছে এবং কোন পাসওয়ার্ডটা দিয়েছি এগুলো আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। কিন্তু দেওয়ার পর এই আইডি এবং পাসওয়ার্ডটা লিখে নেবেন, খাতা লিখে নেবেন, এবং যখনই আপনি আপওয়াকে ঢুকবেন তখন আপনার এই আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপওয়াকে বারবার ঢুকবেন। কারণ এগুলো যদি আপনি নিজে ভুলে যান তাহলে আপনি নিজে আর লগ ইন করতে পারবেন না। ঠিক আছে। তাহলে আপনাকে এই ছোট্ট ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই ছোট্ট ফর্মটা ফিল আপ করবো এবং আইডি পাসওয়ার্ড আমরা খাতায় লিখে নেব। আচ্ছা, আমরা কার মাধ্যমে শুনেছি? হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আপওয়াক। এখানে দিলাম ফ্রেন্ড, এটা যে কোনো একটা দিলে হয়। এরপর আমরা এই নিচের লেখাটা দেখে দেখে হুবহু এখানে টাইপ করলাম। আমাদের ফর্ম ফিল আপ শেষ। ফর্ম ফিল আপ করার পরে আমরা যখন এখানে সাবমিট করব, এখানে আমি ইয়েস দিলাম, আন্ডারস্ট্যান্ড, দেন গেট স্টার্টেড। আমি এই ফর্মটা সাবমিট করলাম। আমরা কি হচ্ছে, আমরা আপওয়াকের মেম্বার হচ্ছে, আমরা আপওয়াকে অ্যাকাউন্ট তৈরি করতেছি। অ্যাকাউন্ট তৈরি করলে আমরা আপওয়াক ইউজ করতে পারবো, আমরা আপওয়াকের জবগুলো দেখতে পারবো এবং আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখুন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়াক। এখন আমাদের একটা মেল যাবে, আমরা সাবমিট করলাম, সাবমিট করার পর আমাদের এখানে কাজ শেষ, আপওয়াকে কাজ শেষ। আমরা যা করলাম তা কেটে দিলাম, আপওয়াকে কাজ শেষ। এখন আমরা যদি আমাদের মেলে যাই, আমাদের ইমেলে এর মধ্যে একটা মেল চলে আসার কথা। আপওয়াক থেকে একটা মেল চলে আসছে না? আমি মেলটা খুললাম, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ আপওয়াক, ক্লিক বিলো টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আমরা আবার চলে যাচ্ছি আপওয়াকে এবং আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আপনাকে একবার, লাইফে কয়বার? লাইফে শুধু একবার। আমাদের আপওয়াক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি আপওয়াক অ্যাকাউন্টটা এটা লগ আউট করে দিচ্ছি। ঠিক ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনি সবসময় লগ ইন করে ঢুকবেন, আবার লগ আউট করে বেরোবেন। তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট। তাহলে আমাদের আপওয়াকের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনি প্রতিবারই আপওয়াক অ্যাকাউন্টে যেভাবে ঢুকবেন ঠিক ফেসবুক অ্যাকাউন্টের মতো upwork.com। এখন প্রতিবার ঢোকার জন্য আমরা কি করবো? লগ ইন করবো নাকি সাইন আপ করবো? লগ ইন। সাইন আপ করবো লাইফে একবার, আর প্রত্যেকবার যখন আমরা ঢুকবো তখন লগ ইন করবো। আমাদের আইডি এবং পাসওয়ার্ড কি? আমরা যেটা দিয়েছিলাম, এই যে আইডি লিখবো, এটা সালমান খান, এটা পাসওয়ার্ড, এটা। তাহলে আইডি লিখলাম, এটা পাসওয়ার্ড, এটা দিয়ে লগ ইন। ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম। এটুকু সবার ক্লিয়ার? আমরা আপওয়াকে অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদেরকে সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের সিভিটা লিখতে হবে, সিভি। এখন সিভিটাকে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটাকে বলা হয় প্রোফাইল। তাহলে আমরা আপওয়াকে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর এখন আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার সময় আগে বায়ার দেখবে না? অ্যাপ্লাই করার সময় আমাদের একটা সিভি তৈরি করা প্রয়োজন না?
আমরা আমাদের একটা সিভি তৈরি করব, সেই সিভিটা আমরা আপওয়ার্কের ফরম্যাটেই সেটা সেভ থাকবে। যখনই আমরা কোনো কাজে অ্যাপ্লাই করব অটোমেটিক্যালি আমাদের সিভিটা চলে যাবে। তাহলে বায়ার আমাদের সম্পর্কে জাজমেন্ট করা খুব ইজি হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট করার পরপর আমাদের কাজ কি? আমাদের সিভিটা তৈরি করা। সিভি আর এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় প্রোফাইল। সিভি এবং প্রোফাইল একই কথা। তাহলে এখন আমরা আমাদের একটা সিভি তৈরি করব। তো দেখুন, সিভি অথবা প্রোফাইল বলেন আমরা এখানে কোথায় ক্লিক করব প্রোফাইল তৈরি করার জন্য? ক্রিয়েট মাই প্রোফাইল, এখানে একদম বড় করে দেওয়া আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমরা 5 পৃষ্ঠার একটা সিভি, মানে 5টা পৃষ্ঠা আসবে একটার পর একটা। এটা মানে অটোমেটিক্যালি আসবে। আমরা একটা ফিল আপ করবে, আমরা কি করবো, সাবমিট করবো, আমরা আরেকটা আসবে, আমরা একটা সিভির ফরম্যাট পাবো। তো দেখুন, ক্রিয়েট মাই প্রোফাইল। আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্টস। আপনি ক্লায়েন্টকে কোন সার্ভিসটা অফার করবেন? আমরা অফার করব সেলস অ্যান্ড মার্কেটিং। আমাদের এসইউটা সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে, সেলস অ্যান্ড মার্কেটিং। এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাব ক্যাটাগরিগুলো আসলো। সেলস অ্যান্ড মার্কেটিং তো অনেকগুলো আছে, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেট কাস্টমার, অনেক কিছু আছে। আমরা এখান থেকে করব কি এসইও এবং এসএমএম। ঠিক আছে, তাহলে আমরা মেন কাজ সিলেক্ট করলাম কি সেলস অ্যান্ড মার্কেটিং আমাদের ক্যাটাগরি। সেই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরি থেকে আমরা কী সিলেক্ট করলাম? এসইও এবং এসএমএম। দেন সেভ টু কন্টিনিউ। এই যে আমরা এখন 3টে স্টেপ পাচ্ছি। এই 3টে স্টেপের মধ্যে এট ফার্স্ট হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো দেখুন, লিঙ্কড অ্যাকাউন্টস, এখানে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে বলতেছে। তো অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেন। বায়ার আপনার ফেসবুকে আপনাকে নক করতে পারবে, এতে করে আপনার ভিজিবিলিটি বাড়বে। বায়ার যদি আপনাকে ফোনে না পাই, ইয়াতে না পাই, তখন কি সে আপনাকে ফেসবুকে নক করতে পারবে। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিলে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ পোর্ট্রেট। এখানে আপনার ছবি দিবেন, অ্যাড আ ফটো নাও। আমাদের ফটোটা যেরকমই হোক, যত বড়ই হোক, আমরা জাস্ট এটাকে ক্রপ করে শুধু ফেসটাকে দেখাবো। পাশে দেখেন কীরকম হচ্ছে। আপনি যে কোনো সাইজের ফটো এখানে দিতে পারবেন, তবে আপনি দেখাবেন আপনার ফেসটা শুধু। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্রপ করে আমরা ছবিটাকে দেখাবো। একটু দিলাম সেভ ইমেজ। এরপরে আমরা লিখব আমাদের প্রফেশনাল টাইটেল। আমরা আগেই বলেছি আমরা মার্কেটিংয়ের কাজ করব, এবং কোন মার্কেটিং করব? এসইও করব এবং এসএমএম করব। তো এখানে আমাদের লিখতে হবে একটা টাইটেল, আমাদের একটা প্রফেশনাল টাইটেল। প্রফেশনাল টাইটেলটা কি? এসইও প্রফেশনাল, ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটার, লিঙ্ক বিল্ডার। মানে আমরা প্রফেশনাল পরিচিতি বলতে প্রফেশনাল টাইটেল, যে আমরা কী কাজ করতে পারবো, আমরা কী কাজ করতে পারি, সেটা আমরা সংক্ষেপে এখানে বলবো। তাহলে আমরা প্রফেশনাল টাইটেলে কী লিখবো? সে মেইন হেডগুলো, আমরা যে কাজগুলো করবো সেই কাজের মেইন হেডগুলো, জাস্ট পয়েন্টের নামগুলো লিখবো। আমরা এসইও কাজ করব, আমরা ফেসবুকে কাজ করব, আমরা ইউটিউবে কাজ করতে পারি, আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তাহলে আমি এখানে কয়টা কাজের নাম উল্লেখ করলাম? 1, 2, 3, 4টা। তাহলে আপনি যে কাজগুলো করবেন সেই মেন কাজগুলোর কি এখানে উল্লেখ করবেন, এবং সেই কাজগুলোর পাশে প্রফেশনাল লিখতে পারেন, মানে এসই প্রফেশনাল, এসই এক্সপার্ট, ঠিক আছে, লিঙ্ক বিল্ডার, এসই ওয়ার্কার, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে লিখতে পারেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হেডিং। আর ওভারভিউ হলো হেডিংটার ব্যাখ্যা। আমি এখানে যে হেডিংটা লাগলাম এটার ব্যাখ্যাটা কীভাবে দেবো? আমি বললাম আমি এসইওর কাজ করতে পারি,
তাহলে আমি এসইওর কাজ কি কি পারি? আমরা এখানে লিখতে পারি আই এম মোহাম্মদ অমুক ঠিক আছে। এখানে আপনি আপনি যেটা করবেন যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন, মূলত এটার ব্যাখ্যা আমরা এখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দেবো। যেমন আপনি এসইওর মধ্যে কোন কোন বিষয়গুলোর কাজ পারেন, এসইও। তারপর ফেসবুকের মধ্যে আপনি কোন কোন বিষয়ের কাজগুলো পারেন, ইউটিউবের মধ্যে কোন কোন বিষয়ের কাজগুলো পারেন, সেগুলোর ব্যাখ্যা। মূলত ওভারভিউটা কী হবে, আমাদের টাইটেলের ব্যাখ্যা। একটু কি ক্লিয়ার? আমাদের ওই ভিডিওগুলোতে আরও অনেক বিস্তারিতভাবে বিষয়টা বলা আছে। আপনি ওভারভিউ কীভাবে লিখবেন এটা নিয়ে বলা আছে প্রায় আমাদের 1 ঘন্টার ভিডিও। টাইটেলটা কীভাবে লিখবেন এটা নিয়ে বলা আছে প্রায় 40 মিনিটের ভিডিও। ঠিক আছে, আমাদের মেইন যে ভিডিওগুলোতে আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম। তাহলে আমরা টাইটেল লিখলাম, ওভারভিউ লিখলাম, এরপরে লাগবে স্কিল। স্কিলটা কি? স্কিলটা হলো আপনার এই কাজগুলো করার জন্য কী কী স্কিল আপনার আছে। যেমন এসইও কাজটা করার জন্য আপনার ভিডিও এডিটিং জানার প্রয়োজন আছে, অডিও এডিটিং জানার প্রয়োজন আছে, ইংলিশ স্কিলের প্রয়োজন আছে, আর্টিকেল রাইটিং প্রয়োজন আছে, অনেকগুলো স্কিলের প্রয়োজন আছে না? স্কিল মানে হচ্ছে আনুষঙ্গিক যে বিষয়গুলো জানার প্রয়োজন, সেগুলো হলো স্কিল। তো আমাদের এখানে আনুষঙ্গিক কী কী বিষয় জানার প্রয়োজন? ধরেন প্রথমে ইংলিশ। আমরা ইংলিশ ভালো পারি। তারপর আমরা কী পারি? আমরা আর্টিকেল রাইট করতে পারি। আচ্ছা সরি, আপনি প্রথমে যেটা করবেন, প্রথমে আপনি যে কাজগুলো অ্যাড করছেন, এসইও, ফেসবুক, ইউটিউব, লিঙ্ক বিল্ডিং, প্রথমে আপনি এই কাজগুলো আপনি অ্যাড করবেন স্কিলে। এসইও, আমাদের টাইম ঠিক আছে? তাহলে আমি প্রথমে দিলাম এসইও, তারপর দেবো কি ফেসবুক মার্কেটিং, তারপর দেবো ইউটিউব মার্কেটিং, তারপর দেবো লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, তাহলে আমি টাইটেলে যেগুলো দিয়েছিলাম আমি প্রথমে সেগুলো স্কিলের মধ্যে অ্যাড করলাম। এরপর আমি দেখাবো যে এই কাজগুলো করার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেগুলো আমি কীভাবে অ্যাড করবো, আমি সেগুলো অ্যাড করবো। যেমন এই কাজগুলো করার জন্য যা যা আনুষঙ্গিক জানা প্রয়োজন সেটা হচ্ছে ভিডিও এডিটিং। অ্যাড করলাম। তারপর হচ্ছে অডিও এডিটিং, তারপর হলো ইংলিশ, তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং। এভাবে আমাদের যতগুলো স্কিল আনুষঙ্গিক প্রয়োজন আমরা সেগুলো অ্যাড করব। তাহলে আমাদের স্কিল লেখার পদ্ধতিটা খুব সহজ। আমরা প্রথমে যে কাজগুলো দেবো, মেইন কাজগুলো, সেই কাজগুলো অ্যাড করব। এরপর আমরা অ্যাড করব এই কাজগুলো করার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন আমরা সেগুলো অ্যাড করব। আচ্ছা, এরপর এখানে ইংলিশ প্রো এফিসিয়েন্সি আমরা এখানে অ্যাড করব ফ্লুয়েন্ট, অবশ্যই ফ্লুয়েন্ট। কারণ আপনি এখন যদি ফ্লুয়েন্ট না হন কাজ করতে করতে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আপনি যদি কম দেন, বেসিক দেন, তাহলে সেক্ষেত্রে বাইরে আপনার ব্যাপারে খুব বেশি আগ্রহী হবে না। আপনি যদি 2 মাস কাজ করেন আপনি তাদের চেয়ে অনেক ভালো ইংলিশ জানবেন। যারা 1 মাস কোচিং করে যা ট্রেনিং ইংলিশ শিখে যায়, তার চেয়ে আপনি 2 মাস আউটসোর্সিং করলেই তার চেয়ে অনেক ভালো ইংলিশ শিখবেন। আদার ল্যাঙ্গুয়েজেস, অ্যাভেলেবিলিটি টু ওয়ার্ক অন আপওয়ার্ক, আপনি আপওয়ার্কে কতক্ষণ কাজ করতে পারবেন, আপনি দেবেন সর্বোচ্চটা মোর দেন 30 আওয়ার্স পার উইক, সপ্তাহে 30 ঘন্টার বেশি। কারণ কম কাজ করবেন এটা বললে বায়ার আপনার ব্যাপারে খুব বেশি আগ্রহী নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম।
এটা হচ্ছে আমাদের সিবির 1 নম্বর ফর্ম। এটা যদি সাবমিট করে আমাদের 2 নম্বর ফর্মটা আসবে, লাগলাম, লিখে এটা সাবমিট করলাম। বলছে টু শর্ট, একটু লং করে দিই। হ্যাঁ হবে, দিয়ে দেখতে পারেন কি হয়। বিপদে না, সেটা সব কিছু বোঝা যাচ্ছে। হুম, দেখে পারেন এখানে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট স্টেপটা ফিল আপ করলাম। এখন আমরা সেকেন্ড পেজে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। এখন প্রথমে বলতেছে রেট ইউর এক্সপিরিয়েন্স লেভেল। আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কত? আপনি কি এন্ট্রি লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেল নাকি এক্সপার্ট লেভেল? আপনি এখানে দিতে পারবেন ইন্টারমিডিয়েট লেভেল দিতে পারবেন। আপনার পর্যাপ্ত জ্ঞানও আছে, আপনি শিখছেন অনেক ভালোভাবে, ওয়েল প্রিপারেশন নিয়ে আপনি যাচ্ছেন, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে। এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এটা টোটালি দেওয়ার দরকার নেই। আগের কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে কোনো কাজে আসবে না, এটা টোটালি ব্ল্যাঙ্ক থাকলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এডুকেশন, আপনার সবগুলো এডুকেশন দিবেন। অ্যাট এডুকেশন, এখানে আপনার এসএসসি স্কুল হচ্ছে কি বিসি হাই স্কুল, এরপরে স্কুলে পাস করছেন কত সালে, ডিগ্রি হচ্ছে স্কুল সার্টিফিকেট এসএসসি, তারপরে ক্যারিয়ার স্টাডি, যাও যে কোনো একটা দিলে হবে। এখানে আপনি বেছে বেছে দিতে পারবেন ডেসক্রিপশন, আপনার মানে এসএসসি সম্পর্কে তথ্য যা যা আপনি চান। ঠিক আছে, আমরা স্কুলের নাম, কত সালে পাস করছেন, এগুলো সেগুলো দিলাম, দেওয়ার পর সেভ। আমার বিস্তারিত ডিভিডিতে ওই এখনো অনেক বিশাল করে এগুলো দেওয়া আছে, কোথায় কী দিবেন। তাহলে আমরা একটা দিলাম, অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে আসছে না অ্যাড এডুকেশন, আরেকটা আসছে না, মানে বাটনটা আছে। এইভাবে আমরা আবার এডুকেশনে ক্লিক করব, এরপর আমরা দেবো এই যাচ্ছে, এটা সাবমিট করব, আবার দেবো কি অনার্স মাস্টার্স, এভাবে সবগুলো দেবো।
সবগুলো দেওয়ার পরে সবার শেষে আমরা যেটা অ্যাড করব সেটা হলো প্রফেশনাল এডুকেশন। স্কুল হলো আউটসোর্সিং ইনস্টিটিউট, ডেট 2015 থেকে 2015, 2015 থেকে 2016, ডিগ্রি হচ্ছে ডিপ্লোমা, যে কোনো একটা দিলে হবে, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স, এরিয়া অফ স্টাডি অফ পিস এসইউ, সরি এসইউ, এসএমএম। এসএমএম মানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ফেসবুকের কাজটা। এরপর আপনি এখানে লিখবেন যে আমি এখান থেকে এটা শিখছি। আপনি যতগুলো এডুকেশন অ্যাড করবেন তার মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার প্রফেশনাল এডুকেশন কী কী, দেন সেভ দিলাম। আচ্ছা, এডুকেশন দিলাম। তাহলে আমরা যেটা শেষে অ্যাড করবো সেটাই থাকবে প্রথমে, এবং বাইরের চোখে এটাই প্রথমে পড়বে, ঠিক আছে। এরপর সার্টিফিকেশন, এটা লাগবে না। পোর্টফোলিও মানে হচ্ছে আপনার আগের কাজের স্যাম্পল, আপনি আগে যে কাজগুলো করতেন সেগুলো স্যাম্পল। পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের অনেক বিস্তারিত ভিডিও আছে। এগুলো করলাম, করার পরে সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা দুইটা স্টেপ ফিল আপ করলাম। এখন আমরা ফাইনাল স্টেপে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেট ইউর আওয়ারলি রেট, আপনি আওয়ারলি রেট কত চান। আমরা দেবো আওয়ারলি রেট $3, দিলাম $3। তার মানে হচ্ছে আপনার থেকে 10% ওডেক্স কাটবে, আপওয়া কাটার পর আপনি পাবেন $2.70। আবার আপনি যদি এখানে দেন 3, মানে আপনি পেতে চাচ্ছেন $3, তাহলে আপওয়াক নেবে কত, আপনার বিল হবে 3.33, আপনার 10% বাদ দিয়ে আপনাকে আপওয়াক দিবে $3। আচ্ছা, এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস। হাউস নাম্বার, রোড নাম্বার, কান্ট্রি, তারপর জিপ কোড, ফোন নম্বর, ঠিক আছে। তাহলে আমরা ফাইনাল স্টেপ যেটা আমরা এটাও ফিল আপ করলাম, আমাদের মোটামুটি প্রোফাইল তৈরির কাজ শেষ। দেন আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ করি। তাহলে আমরা আমাদের একটা প্রোফাইল তৈরি করলাম। প্রোফাইল তৈরি করার পর আমাদের প্রোফাইলটা সেটা আপওয়াকেই সেভ করা আছে। আমরা যখন কোনো কাজে অ্যাপ্লাই করব আমাদেরকে বারবার আর প্রোফাইল তৈরি করতে হবে না। সাবমিট ফর রিভিউ, এখন আমরা সাবমিট করব আমাদের প্রোফাইলটা। আমাদের প্রোফাইল তৈরির কাজ শেষ। দেন যে অপশনটা আসছে, এখন আমরা কোন ধরনের মেম্বারশিপ চাই। আপওয়াকের 2 রকমের মেম্বারশিপ আছে, একটা হলো মাসে $10 আর একটা হলো মাসে $0। আপনারা কোনটা চান? $0। $10 হচ্ছে মূলত ফার্মের জন্য। $10 দিলে সে সুযোগ সুবিধা একটু বেশি দিবে, সে অনেকগুলো ফ্যাসিলিটিস দেবে। আর যদি $0 হয় সে কিছু কম ফ্যাসিলিটিস দেবে। বাট এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাজের জন্য এইটা। আর যারা ফার্মের ব্যাপারে কাজের জন্য, যে ফার্মে কয়েকশো জন মানুষ কাজ করে তাদের জন্য হলো কি এটা পার আওয়ার $10 করে। তাহলে আমরা বাছাই করবো এটা পার আওয়ার পার মান্থ $0, মানে আপওয়াকে আমরা কোনো ফি দেবো না। সিলেক্ট। তাহলে আমাদের প্রোফাইল তৈরি, এখন আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা প্রথমে করলাম কি, অ্যাকাউন্ট তৈরি করলাম। এরপর আমরা কি করলাম, আমাদের একটা সিভি তৈরি করলাম। এটুকু ক্লিয়ার? সিভি তৈরি করার পর এখন আমরা যেটা করব, আমরা এখন কাজ খুঁজবো, সার্চ জব। আচ্ছা, আমাদের আর 10 মিনিট লাগবে, সবাই কি বসতে পারবেন? কারো তাড়াহুড়া আছে? আচ্ছা, জব সার্চ। আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা সিভি তৈরি করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, জব সার্চ করব। তো দেখুন
জব সার্চ করার জন্য আমরা এখানে 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 সার্চ করব ফাইন্ড ওয়ার্ক। মনে করেন আপনি একদম শুরুতেই আসছেন, একদম শুরুতেই জব সার্চ করার জন্য আপনি যেমন ফাইন্ড জব এখান থেকে করতে পারেন, আবার এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে করতে পারেন। যে সার্চ বাটনে গেলাম ফাইন্ড জব, আবার ফাইন্ড ওয়ার্ক এখানে করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপওয়ার্ক থেকে ফাইন্ড জব থেকে আপনি করতে পারেন, আবার এখানে সার্চ বাটন থেকে করতে পারেন। তাহলে আমরা আপওয়ার্কে গেলাম, আপওয়ার্ক থেকে গেলাম কোথায়, ফাইন্ড জব। ফাইন্ড জবে যাওয়ার পর আমাদের এই অপশনটা আসলো ফাইন্ড ওয়ার্ক। এই ফাইন্ড ওয়ার্ক থেকে আমরা কাজ খুঁজবো। আমরা যে কাজটা পারি, আমরা ধরুন ফেসবুক মার্কেটিংয়ের কাজটা পারি, তাহলে আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখবো, মার্কেটিং সার্চ। তাহলে ফেসবুক মার্কেটিংয়ের সবগুলো কাজ আমার সামনে বের হবে। কয়টা কাজ আসলো, 3274টা। এখন 3274টা আমাদের লাগবে কয়টা কাজ, একটা কাজ। তো 3274টা কাজের মধ্যে এখানে দুই ধরনের কাজ আছে, একটা হলো আওয়ারলি আর একটা হলো ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মানে হলো কন্ট্রাক্ট সিস্টেম, যে আপনি কাজটা করে দেবেন, করে দেওয়ার পর আপনাকে এককালীন কাজটা করে দেবেন, এককালীন আপনাকে টাকা দেবেন। এই কাজটা করে দিলে $100, এই কাজটা করে দিলে $500, ওইরকম। আর যেটা আপনার আওয়ারলি কাজ, যেমন এখানে দেওয়া লেখা আছে কি আওয়ারলি, এইটা আওয়ারলি। এগুলো হচ্ছে পার্মানেন্ট চাকরি। পার্মানেন্ট চাকরি মানে কি, আমাদের এসইউ কাজের নেচার হলো এই কাজের কোনো শেষ নেই। এই কাজগুলো কি নেচারটা হচ্ছে পার্মানেন্ট। তো বাট কিছু কিছু ক্লায়েন্ট অল্প কিছু কাজ করে এবং প্রথমে তারা কিছু টেস্ট করায়। প্রথমে তারা একটা এই কন্ট্রাক্ট বেসিসে একটা কাজ দেয়, $100 একটা কাজ দেবে। ওই কাজটা আপনি করবেন, করার পর আপনাকে পেমেন্ট করবে এবং ওরা বুঝবে যে আপনি কতটুকু কাজ করার জন্য অ্যাবল। যদি আপনি ভালো কাজ করেন তখন আপনাকে টোটালি মানে পার আওয়ারলি আপনাকে হায়ার করবে, মানে এই পার্মানেন্ট জবে আপনাকে অ্যাপয়েন্ট করবে। তো দেখুন আমাদের এখানে এই যে এটা হচ্ছে আওয়ারলি, এটা হচ্ছে আওয়ারলি, এভাবে অনেকগুলো আছে আওয়ারলি, অনেকগুলো আছে ফিক্সড প্রাইস। এটা আওয়ারলি। তো আমাদের এখানে টোটাল আওয়ারলি মানে পার্মানেন্ট জব আছে 2037টা, আর টেম্পোরারি জব আছে কয়টা, 1237টা। কোনটা বেশি, আওয়ারলি কাজটাই বেশি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা এখান থেকে আগামী ক্লাস থেকে করি, সার্চ জব থেকে। আমি আগামী ক্লাসের প্রথম থেকে এগুলো বলবো, তারপর আমরা নতুন একটা টপিক শুরু করবো। একটা সীমাবদ্ধতা আছে, আপনি মাসে 60টা করতে পারবেন, মাসে 60টা, মাসে 40টা, এক একজনকে এক একভাবে দেয় আর কি। যে অনেক ভালোভাবে প্রোফাইল তৈরি করছে তাকে একটু বেশি দেয়, মানে ওটা সিবি দেখে ওরা একটা অনুমান করায় যে এই এমপ্লয়ি কি সিরিয়াস নাকি সিরিয়াস না। যাকে মনে করে সিরিয়াস তাকে একটু মানে বাড়াইয়া দেয়, যে আপনি এক মাসে 60টা অ্যাপ্লাই করতে পারবেন, আবার কাউকে 20টা। এটা এমপ্লয়ির, এটা আপনার সিবির উপর ডিপেন্ড করবে। নেক্সট ক্লাস স্টার্ট। এটা যখন আপনি শুরু করবেন কাজ, এক মিনিট বলি, আমাদের আগামী ক্লাস এখান থেকে শুরু হবে। আচ্ছা, কয়টা কাজে অ্যাপ্লাই করতে পারবো এটা ডিপেন্ড করে আপনি এই নতুন অবস্থায় আপনাকে হয়তো 60টা দিবে, না হয় 40টা দেবে, না হয় 20টা দিবে মাসে। এখন এরপরে যখন আপনি কাজ করবেন প্রত্যেক মাসে আপনার এটা বাড়বে, ঠিক আছে। আপনি প্রথম মাসে মনে করুন মানে কয়েকটা কাজ করছেন, তখন আপওয়ার্ক দেখবে কি আপনি সিরিয়াস, তখন আপনাকে আরেকটু বাড়াই দিবে। আপনাকে বলবে ঠিক আছে আপনি 80টা করতে পারবেন, 80টার পর 100টা। যত কাজ করবেন তত কি এটা বাড়বে। এটা প্রতি মাসে বাড়বে, প্রতি সপ্তাহে এটা বাড়বে, এবং কিছুদিন পর সেটা আনলিমিটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, জব সার্চ থেকে। জব সার্চ করা, কাজ পাওয়া, কাজে হায়ার হওয়া, টাইম ট্রেকিং করা, জব সাবমিট করা, পেমেন্ট ট্রান্সফার করা, এইসব কিছু, ঠিক আছে। আপনারা এর মধ্যে যে বিষয়গুলো করবেন, আপনারা এর মধ্যে এই ভিডিওগুলো দেখবেন, আপওয়ার্কের যে ভিডিওগুলো, 15 নম্বর ফোল্ডারের যে ভিডিওগুলো, আপওয়ার্কের ক্লাসগুলো দেখবেন, ওকে।
হ্যাঁ